নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন সামনে এবং এই বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কথা বলতে আর ভাল লাগে না, কারণ আমরা প্রতিবারই বিশেষ করে আমি 2021-এর পর থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি বা পশ্চিমবঙ্গের রাজনীতিটা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কিন্তু যেই উচ্ছ্বাস ভোটের আগে দেখি সেই উচ্ছ্বাসের প্রতিফলনটা ভোটের ফলাফলে দেখি না। তো এই কারণে যতবারই খুব গভীরভাবে মোটামুটি বেশ কিছু ভিডিও টিডিও করেছিলাম, তো দেখা গেছে যে আমি হতাশ হয়েছি রেজাল্ট দেখে। এখন এইবারের এই 2026-এর বিধানসভা নির্বাচনটা কেন জানি আমাকে আর সেইভাবে আকৃষ্ট করতেছে না। হতে পারে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ এই অবস্থা, কারণ এত উচ্ছ্বাস, এত কিছু, এত জরিপ যে বাজিমাত করে ফেলবে। তো এইবার দেখি আমার মতো উচ্ছ্বাসে আরও অনেকেরই ভাটা পড়েছে। যেমন যারা জরিপ টরিপ করতো তারাও কিন্তু আর সেই আগের মতো উচ্ছ্বাস দেখাচ্ছে না, যে বিজেপির ল্যান্ডস্লাইড এই সেই আর দেখাচ্ছে না। অথচ এইবার আরও বেশি উচ্ছ্বাস, কিন্তু সেই পোলস্টারদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে যে তারা আবার ভুল প্রমাণিত হতে চায় না। তারা চায় না যে এই জন্য দে আর ভেরি গার্ডেড। তারা সামহাউ দেখা যাচ্ছে যে তারা এখন তৃণমূলকেই এগিয়ে রাখতে চাচ্ছে। সেটা আর্টিফিশিয়ালি কিনা আমি জানি না, যদিও অনেকেই বলতেছে যে এই যে SIR করে যেই 90-95 লক্ষ ভোটার, ভুয়া অবৈধ ভোটার বাতিল হয়েছে, তারা বলছে যে এইগুলি বেসিকলি সবাই অধিকাংশই তৃণমূলের, এগুলি গোস্ট ভোটার, এবং এই কারণে প্রতি বিধানসভা প্রতি প্রায় 40-45 হাজার করে ভোট বাতিল হয়ে যাবে। এবং তাতে করে এই বিজেপি যে সমস্ত এলাকায় 10,000 ভোটের ব্যবধানে হেরেছিল সেইগুলি এইবার বিজেপির ঝুলিতে আসবে, তাও সেই সংখ্যাটা 50-60টা আসনের মতো। তাহলে যদি এইটাই হয় এবং আমরা বিজেপির পক্ষে আবার সেই উচ্ছ্বাস দেখতেছি, আবার যেই গণজোয়ার দেখতেছি, তাহলে তো এইবারও বিজেপির বাজিমাত। কিন্তু সেই জরিপকারীগুলা এখন আর সেই আগের মতো, আগের হিসাব তারা কি দেখে দিয়েছিল আমি জানি না। তবে এইবার হিসাবে যেইখানে আমরা দেখতেছি যে নির্বাচন কমিশনও বেশ নড়ে চড়ে বসেছে, জোরে পদক্ষেপ নিচ্ছে, এত কিছুর পরেও এই পোলস্টাররা আর ভরসা পাচ্ছে না। তা আমার অবস্থাটা হলো পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে সেই একই অবস্থা। তা আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ভিডিওতে বছর 4 আগে, সেই ভিডিওটা প্রায় 500,000 ভিউ হয়েছে, যে 2031 সালের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলিম সরকার ক্ষমতা দখল করবে। তা আমি এখনও যে এটা থেকে সরে আসছি, এই পূর্বাভাস থেকে সেরকম না। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই হুমায়ুন কিন্তু দাবি করেছে মুর্শিদাবাদের, যে সে উপমুখ্যমন্ত্রী হইতে চায়, এবং তার মধ্যে সেই ভোট তাদের সেরকম আছে। আসলেই যদি মুসলিম ভোট এক কাট্টা হয়ে যায়, তারা 70-80টা সিট পশ্চিমবঙ্গে অনায়াসে পাবে, এবং সেইখানে কিন্তু তারা সরকারের নিয়ামক হইতেই পারে। আর যদি এই এক কাট্টা ভোটগুলি এইবারও তৃণমূলের পক্ষে যায়, এবং আমাদের কিছু আছে না হিন্দু না মুসলিম মাঝখানে যেগুলি আছে, যারা তৃণমূলী আর কি, তোলাবাজি যাদের অভ্যস্ত, তারা তাদের ভবিষ্যৎ চিন্তা না করে তারা এখন কিভাবে তাদের আখের গোছানো যাবে সেই চিন্তা থেকে যখন ভোট দেয়, তখন
তারা কিন্তু এই তৃণমূলকে আবার ক্ষমতায় আনবে, এটা ধারণাটা আমার এখনও রয়ে গেছে। আরেকটা জিনিস হলো, দেখেন এই পশ্চিমবঙ্গে এই যে এত সংস্কার করতেছে আপনার নির্বাচন কমিশন, তারপরেও ওই যে শস্যের ভিতরে ভূত কিন্তু লুকিয়েই থাকছে। আপনারা সম্প্রতি দেখেছেন এই যে বিচারকদেরকে 3:30 থেকে আটকায় রাখা হয়েছে, এবং তারও 1 সপ্তাহ আগে এই বিচারকরাই কিন্তু প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানিয়েছে যে তাদের নিরাপত্তার পর্যাপ্ত ঘাটতি রয়েছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। প্রশাসন কিন্তু ভ্রুক্ষেপও করেনি। কিন্তু যেই দিন ঘটনাটা ঘটলো, আমরা এক মহিলা বিচারকের যেই আর্তি কাকুতি দেখলাম যে আমার বাচ্চা আছে, আমার যদি কিছু হয়ে যায়, হাইকোর্টের রেজিস্ট্রার তিনি জানে আমার বাচ্চাদের টেক কেয়ার করেন। ভাবতে পারেন? তো সেই অবস্থায়ও দেখা গেছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, পুলিশ কর্তা, তারপরে সচিব তাদেরকে ফোন করেছে, তারা ফোন ধরে না। ব্যবস্থা নেওয়ার তো দূরের কথা, ভিডিও, তারপরে এই যে যারা লোকাল প্রশাসন আছে তারা বাহিনী মোতায়েন করে নাই। ভাবতে পারেন? যেই দেশে বিচারকরা এবং তারা সরকারি কাজ করতেছিল, এমন না যে তাদের বাড়িতে হামলা হয়েছে, তারা সরকারি কাজে সরকারি অফিসে হামলার শিকার হয়েছে, সেইখানে প্রশাসন নীরব, প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। তার অর্থ কি? তার অর্থ হলো যে সর্ষের ভিতরে ভূত আছে। এই যে নির্বাচন নিয়ে যে এজেন্টরা বুথের ভিতরে বসবে না, এজেন্টরা সেই করতে পারবে না, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে দেখা যাবে যে এই যে অনুপ্রাণিত যেই প্রশাসনের কর্মকর্তারা আছেন, তারা বলবে যে নির্বাচন কমিশন যাবে, নির্বাচন কমিশন আসবে, কিন্তু তৃণমূল যদি থাকে তাহলে এরপরে আমাদেরকে দেখবে কে? সুতরাং হয়তো প্রশাসন বা নির্বাচন কমিশনের রোশানলে থাকবে মাস 3, তারপরে যখন তৃণমূল আসবে তারা আবার আমাকে প্রশংসিত করবে, পুরস্কৃত করবে। আমরা দেখেছি এই যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসবে, এবং সেইখানে মমতা ব্যানার্জি আলাপন বন্দ্যোপাধ্যায়কে যেতে দেয়নি। কি ধৃষ্টতা! এবং এরপরে যখন তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেইখানে দেখা গেছে যে সে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়ে বসে গেছে, তাকে রিওয়ার্ড করতেছে, এবং তার মামলা চালানোর যত খরচ আছে সব দিচ্ছে, এবং এই মামলা দিনের পর দিন ঘুরতেছে, কবে শেষ হবে হু নোজ। তার পদবীর দরকার নাই, এই লোক মুখ্য সচিব হয়ে গেছে, এখন তার প্রেস্টিজ থাকলে থাক, না থাকলে নাই, কিন্তু সে তো পয়সা তো কামাচ্ছে, তার তো ভাড়ারে টান পড়ে নাই, বরং আরও বেশি কামাচ্ছে। সো মামলা হোক, তারপরে এই মামলা করতে করতে একসময় মারা যাবে, তাতে কী হয়েছে? এবং এই যে মামলার যেই সংস্কৃতি পশ্চিমবঙ্গে তথা ভারতের মধ্যে, একটা মামলা শুরু হয় কিন্তু সেই মামলা আমরা আর শেষ হইতে দেখি না। দেখেন এই যে পার্থ চ্যাটার্জি বোধহয়, তিনি এবং তার গার্লফ্রেন্ডের বাড়িতে কত কোটি, 53-54 কোটি টাকা পাওয়া গেছে। তো একটা মানুষের বাড়িতে যদি আপনি এত অবৈধ টাকা পান, এবং সেই লোকটা বছর 3 জেল খেটেছে, তারপরে তাকে কি হয়েছে, জামিন দিয়েছেন, তো এই বছর 3-এও কি একটা কেস শেষ হয় না? তার মানে উনি জামিন মানে উনি মুক্ত, সব নির্দোষ। জামিন অর্থ হয়েছে এখন একটা নির্দোষের পর্যায়ে চলে গেছে। অনবরত আমরা এই পশ্চিমবঙ্গে একটার পর একটা আমরা চাঞ্চল্যকর ঘটনা দেখেছি, হত্যাকাণ্ড সহ। এই সর্বশেষ যেটা এই ডাক্তার অভয়া হত্যাকাণ্ডটা আমরা দেখলাম, তাহলে কি হলো সেইখানে? মানে এমনভাবে চোখে ধুলা দিল সুপ্রিম কোর্ট
যে কেসটা তারা নিয়ে নিল, কিন্তু কেসটা নিয়ে মানে ঘেঁটে দিল, কেসটা ঘেঁটে গেছে। তো এই অভয়ার বিচার আর কখনো হবে না। এবং দেখেন এই অভয়ার লাশ হাসপাতাল থেকে নিয়ে তারা তড়িঘড়ি করে মানে অভয়ার পরিবারকে না জানিয়ে, অভয়ার পরিবারের মা বাবার অবর্তমানে পুড়ে ফেলেছে। এইটা কি এবং পুড়ে ফেলে তারা এটার জন্য কোনো মাসুল দিতে হয় না। একটা লাশ, এটা তো একটা লাশ গায়েব করে ফেলার শামিল। আপনি লাশের যে গার্ডিয়ান মা বাবা, তাদেরকে না জানাইয়া, তাদের অনুপস্থিতিতে আপনি লাশ বেসিক্যালি গায়েব করে দিয়েছেন, বাট আপনার কিছু হবে না। তো এই যে মানে বেআইনের সংস্কৃতি, মমতা ব্যানার্জি প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে আজকে নির্বাচন কমিশন আছে, কালকে থাকবে না, তারপরে তো তোমরা আমাদের সাথেই ডিল করতে হবে, তখন বুঝবা একটা করে ধরে মামলা দিয়ে দেব। মানে এগুলি বলতেছে, প্রকাশ্যে বলতেছে। তারপরে বলতেছে যে একটা গোষ্ঠী, যে তারা যখন ঐক্যবদ্ধ হবে তখন তুমগো বাঁচাইব কি, এই হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে। এরপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, তিনি সংবিধানের শপথ নিয়েছেন। তাহলে সেই সাংবিধানিক কর্মচারীরা, সংবিধানের অধীনস্থ কর্মচারীরা যখন ইনভেস্টিগেটিভ পারপাসে, আপনারা দেখলেন সিবিআই এই প্রতীক জৈনের বাড়িতে বা অফিসে তারা ইনভেস্টিগেশনের জন্য গেছে, সেইখানে স্বয়ং মমতা ব্যানার্জি একটা সিএম, এবং সেইখানে তিনি একটা সাংবিধানিক একজন ব্যক্তি, আইনকে সমুন্নত রাখা তার মানে তিনি শপথ নিয়েছেন, সেই জায়গায় তিনি সেই ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকে পড়ে সোজা কাগজপত্র যা আছে ওই সমস্ত লোকদের হাত থেকে ডাকাতি করে নিয়ে আসলেন। তো এটা নিয়ে অনেক কথা হয়েছে। তো আমি জানি না ইন্ডিয়াতে কি আইন আছে যে চিফ মিনিস্টারে গ্রেপ্তার করতে পারে না, কিন্তু অন্য কোনো জায়গায় আপনি যখন পুলিশি কাজে যখন হস্তক্ষেপ করবেন, ধরেন এইখানে 3-4 জন পুলিশ কাজ করতেছে এবং আপনি সেইখানে বাধা প্রদান করতেছেন, আপনার ইউ আর সাবজেক্ট টু অ্যারেস্ট। তারা আপনাকে গ্রেপ্তার করার অধিকার আছে এই ইয়েরা। কিন্তু আমি বুঝলাম না যে সেইখানে সিবিআই তাৎক্ষণিকভাবে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কেন তারা গ্রেপ্তার করতে পারে নাই। সেই অধিকার কি, সেটা কি আইন তাদেরকে দেয় না? যেখানে কেউ যদু মধু রাম রহিম যদি সেই তদন্ত কাজে বাধা দিত, তাহলে কি সিবিআই তাদেরকে গ্রেপ্তার করতো না? কিন্তু যাই হোক, সেটা করেনি। কিন্তু সবার ধারণা ছিল যে সুপ্রিম কোর্টে যখন এটা গেছে, এটা নিয়ে সুপ্রিম কোর্ট তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের কাজটা কি? সুপ্রিম কোর্ট তো প্রথমেই তাকে গ্রেপ্তার করা উচিত। সেইখানে নানান বংচংয়ের বক্তব্য দেওয়া শুরু করছে যে এটা তো চিফ মিনিস্টার তো সরকারেরই একটা অংশ, সরকারের বিরুদ্ধে মামলা করে কেমনে, মানে এই সমস্ত যে সিবিআই মামলা করার অধিকার রাখে কিনা। তাহলে আচ্ছা বুঝলাম, যদি মুখ্যমন্ত্রী সরকারেরই একটা অংশ হয়ে থাকে, তাহলে সরকারি কাজে তিনি বাধা দিলে কি তাকে 7 খুন মাফ করে দেওয়া যাবে? কিন্তু আমরা এই জিনিসটাও আস্তে আস্তে ঘেটে যাবে। অভয়ার হত্যাকাণ্ডটাও কিন্তু সুপ্রিম কোর্ট তাদের হাতে নিয়ে সেটাকে ঘেটে দিয়েছে। একের পর এক এই ঘটনাগুলি অনবরত ঘটে চলতেছে। আপনি দেখেন, রাজ্যপাল নাকি একটা রাজ্যে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু মমতা কি করেছে? রাজ্যপালকে ওই যে কি সিবি আনন্দ, তারে কি দিল একটা মায়া গঠিত বিষয়া ফাঁসাইয়া দিল বেসিকলি, মানে তারে শান্তিতে থাকতে দেয় নাই। তার বিরুদ্ধে এমন একটা অপবাদ দিল যে এবার মুখ দেখানোর অবস্থা নাই, এবং একদম তাকে হাত পা ভাঙ্গা বসায় রাখছে সেই রাজভবনে। তারপরে যখন তাকে সরাই নিল মোদী সরকার, এখন আবার বলতেছে যে সেই ভালো। আবার সিবি আনন্দরে দেখলাম যে ওই ফুল টুল দিয়া একদম মানে ধনে ধান্যে
এই পুষ্পে দিয়ে আর কি করা, তাকে আবার অভিনন্দন জানানো, তাকে আবার গ্রহণ করা এবং তাকে অপসারণ করছে, এটার প্রতিবাদ জানাইছে। ভাবতে পারেন। এবং সেই সিবি আনন্দ কি এমন একটা নাক কাটা বেহাইয়া একটা মানুষ যে এই মুখ্যমন্ত্রীর সাথে আবার সে মোলাকাত করে, দহরম মহরম করে। মানে এই লাজ লজ্জা বলতে কিছু আছে কিনা আমি জানি না। তো এই এত কিছুর পরে আমার তো মনে হয় যে ওয়াই, যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে মমতা ব্যানার্জি, আমরা ওই ব্রাত্য বসু, এটা বোধহয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী না কুশিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি বলেছেন যে নির্বাচন কমিশনার আসবে এবং যাবে, কিন্তু মমতা ইজ এটার্নাল। মানে মমতা হইছে ভগবান, মমতা অবিনশ্বর, মমতার শেষ নাই। এইরকম চিন্তা যখন এইরকম একটা কালচার আপনি একটা রাজ্যে প্রতিষ্ঠা করেন, এরকম একটা ইম্পিউনিটি মানুষের মধ্যে, এই যে ক্ষমতাধরদের মধ্যে জাগিয়ে তোলেন, তখন যারা নাকি সরকারি কর্মচারী আছে, আপনি যতই, কারণ বেসিক্যালি নির্বাচন কমিশন তাদের দিয়েই কাজ করতে হবে, এবং সেই মানুষগুলি যদি করাপ্টেড হয়, সেই মানুষগুলি কম্প্রোমাইজড হয়, সেই মানুষগুলির সদিচ্ছা থাকার পরেও যদি তারা ভীত সন্ত্রস্ত হয়, তাহলে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন? এই নির্বাচন কি সুষ্ঠু হবে? আমার সাথে কুচবিহারে একজন শিক্ষকের মাঝে মধ্যে কথা হয়, তিনি বললেন যে দাদা, আমি যখন বলি যে এগুলো তো আমার আসলে বিশ্বাস না, এগুলোতে আর নাই এই নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচন, এখানে কেন্দ্রেরও কোনো ক্ষমতা নাই, এখানে মমতাই যা বলবে তাই, এই সামথিং ইজ রং হিয়ার। তো বললো যে না, জিনিসটা ওরকম না, আমরাও তো দেখেছি, আমরা তো ভোটের কাজ করেছি, ভোট জনগণ দিয়েছে, ভোট জনগণ বিজেপিকে দিয়েছে, কিন্তু তারপরে ওই যে গোনার সময় মানে যে বেশি পায় সেটা তৃণমূল, আর যে কম পায় সেটা বিজেপি, মানে এইভাবে ইলেকশনটা তারা ছিনিয়ে নিয়েছে। এইবার হবে না দাদা, এইবার অন্যরকম। তো এইবার কেন হবে না? এইবার তো সেই অনুপ্রাণিত লোকগুলিই তো থাকবে। এই যে আপনারা যারা বলেন যে নির্বাচন ভোট দিয়েছে বিজেপি কিন্তু ভোট দেখানো হয়েছে তৃণমূলের, তারা তো তখনও কিছু করতে পারেন নাই, আপনারা এখনও কিছু করতে পারবেন না, সেই রকম কোনো নাই, মানে কোনো লক্ষণ কিন্তু আমি দেখতেছি না। সো দিস ইজ হোয়াই এক্স্যাক্টলি আমি ওদের এই পশ্চিমবঙ্গের এই নির্বাচন নিয়ে আমি খুব একটা আশাবাদী হতে পারতেছি না। আই ডোন্ট নো, মানে মেবি আই এম রং, মেবি সামথিং উইল বি ডিফারেন্ট দিস টাইম, কারণ এত কথা, এত জিনিস আমরা শুনেছি। তবে আমি একটা জিনিস খুব আশ্চর্য লাগে যে ভারতে কি সিভিল রাইটস কোনো ডিভিশন নাই, যে নাগরিকের অধিকার সংরক্ষণ করার কি কোনো ডিভিশন নাই এর মধ্যে? এই কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা ভোট, একটা নাগরিকের দায়িত্ব, একটা নাগরিকের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব হইছে সেই দেশের কেন্দ্রীয় সরকারের, দেশের সরকারের, নট রাজ্যের সরকারের। রাজ্যের সরকারের কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু পরিপূর্ণ সিটিজেনকে রক্ষা করা, সিটিজেনের অধিকার সমুন্নত রাখা, বা এই যে মিথ্যা মামলা দিয়ে সিটিজেনকে তার মানবাধিকার লঙ্ঘন করা, এগুলি কিন্তু পুরাপুরি আমি মনে করি যে একটা রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে, যেহেতু এটা এই ফেডারেল স্ট্রাকচারের সরকার আর কি। তো কি বলে এটাকে, মানে স্টেট অ্যান্ড আর কি গভর্নমেন্ট আর কি, প্রভিন্স। তো এখানে ডিভিশন অফ পাওয়ার আছে, কিন্তু মূল যেই জায়গাগুলি, মৌলিক সাংবিধানিক যেই দায়িত্বগুলি, সেগুলি কেন্দ্রীয় সরকারের। যখন একটা মানুষের ভোট ছিনিয়ে নেওয়া হয়, একটা মানুষের ভোট অবৈধভাবে দেওয়া হয়, একজনের ভোট আরেকজনে দেয়, সেটা কিন্তু একটা মানুষের মৌলিক নাগরিক অধিকারের লঙ্ঘন। সেইখানে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে না। যেইখানে মানুষের একটা নাগরিককে মিথ্যা মামলায় ফাঁসায় দেয়, মিথ্যা মামলায়, সেইখানে তো কেন্দ্রীয় সরকারের আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্বটা আছে। এটা পৃথিবীর সব জায়গায় হওয়া উচিত, কিন্তু ভারতের কেন্দ্র সরকার এত দুর্বল যেই সব জায়গায় আমার মনে হয় যে এই সংবিধানগুলি আবার নতুন করে, আমি সংবিধান বিশেষজ্ঞ না, বাট আমি তো দেখেছি পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, বছরের পর বছর মিথ্যা মামলা দেয়, তারা বড় জোর হাইকোর্টে গিয়া করে, মানে একটা
বড় লোক হইলে আর কি, শুভেন্দুর মতো যদি আপনি পাওয়ারফুল লোক হন তাহলে হাইকোর্ট আপনার পাশে দাঁড়াবে। বাট হোয়াট অ্যাবাউট কেন্দ্রীয় সরকারের এই সিভিল রাইটস ডিভিশন? ডোন্ট দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি? মানে এই জায়গাগুলা আমার মনে হয় যতদিন ঠিক না হবে ততদিন এই পশ্চিমবঙ্গের এটা সোজা হবে না। পশ্চিমবঙ্গে এই যে মমতা যে ইটার্নাল, একজন রাজনৈতিক নেতা বা নেতৃত্বে সেই ইটার্নাল হয় কী করে? হাও? এই যুক্তিটা আপনারা, তাও আবার যদি এগুলি শিক্ষামন্ত্রীর মুখ থেকে আসে, তাহলে কি বলবেন দর্শক? তো যাই হোক, এইবার পরিবর্তন হোক এটা আশা করি, কিন্তু আমি কেন জানি সেরকম ভরসা পাচ্ছি না। তো ভালো থাকবেন, নমস্কার।